বাবা, আমি আপনাকে কখনো একাকিত্বের পড়তে দেব না। আপনি যা চাইবেন আমি তাই করব। তুমি কি সত্যি আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত এতটা খুশি রাখতে পারবে তো বৌমা? চিন্তা করিস না খোকা, রিয়া এখন আমার মেয়ের মতো। এ বাড়িতে ওর কোনো অযত্ন হবে না, আমি কথা দিচ্ছি। শহরের কোলাহল, ট্রাফিক জ্যাম আর যান্ত্রিকতার বিষবাষ্প থেকে অনেক দূরে উত্তরের মেঘালয় পাহাড়ের খাড়া ঢালে অবস্থিত অরণ্য কুটির। পাইন আর ফাড় গাছের ঘন ছায়ায় ঢাকা এই পাথুরে বাংলোটি যেমন স্থাপত্যশৈলীতে অনন্য, তেমনি এর চারপাশটা বড্ড বেশি নিস্তব্ধ। কুয়াশাচ্ছন্ন সকালে যখন জানলার কাছে ভারী শিশির জমে, তখন পুরো বাড়িটাকে মেঘের দেশের কোনো প্রাচীন দুর্গের মতো মনে হয়। এখানে বাস করেন অবসরপ্রাপ্ত কঠোর স্বভাবের বিচারক অহিন চৌধুরী। সত্তরোর্ধ্ব এই মানুষটির চোখে এখনও এক অদ্ভুত তীক্ষ্ণতা খেলা করে, যা অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিত। তার সাথে থাকে ছোট ছেলে অয়ন এবং পুত্রবধূ রিয়া। অহিন চৌধুরীর বড় ছেলে অনেক আগেই বিদেশের মাটিতে থিতু হয়েছে, তাই এই পাহাড়ের বিশাল সম্পত্তি আর বার্ধক্যের ভার সামলানোর দায়িত্ব অয়নের কাঁধেই। সেদিন ভোরের আলো ফোটার আগেই পাহাড়ের গায়ে সাদা মেঘের ভেলা ভাসছে। অয়নের প্রস্তুতি সারা। অফিসের এক জরুরি প্রজেক্টের কাজে তাকে মাসখানেকের জন্য সিকিম যেতে হচ্ছে। রিয়া দরজায় দাঁড়িয়ে বিষণ্ণ মুখে অয়নকে বিদায় দিচ্ছিল। অয়ন তার বাবার লাইব্রেরি ঘরে গিয়ে নিচু স্বরে বলল, বাবা, আমি চললাম। নিজের শরীরের দিকে একটু নজর দেবেন, নিয়মিত ওষুধগুলো খাবেন, আর রিয়ারও একটু খেয়াল রাখবেন। ও তো শহরের মেয়ে, পাহাড়ের এই আদিগন্ত নির্জনতা ও একদম সইতে পারে না। একা থাকলে ওর মনকা ভারী হয়ে যায়। অহিন চৌধুরী তার মোটা ফ্রেমের চশমার ওপর দিয়ে একবার রিয়ার দিকে তাকালেন, তারপর মৃদু হাসলেন। চিন্তা করিস না খোকা, রিয়া এখন আমার মেয়ের মতো। অরণ্য কুটিরে ওর কোনো অযত্ন হবে না, আমি কথা দিচ্ছি। অয়ন চলে যাওয়ার প্রথম কয়েকদিন রিয়া ছিল আদর্শ পুত্রবোধ প্রতিচ্ছবি। ভোরবেলা অহিন চৌধুরীর লিকার চা থেকে শুরু করে তার অগোছালো লাইব্রেরি গুছিয়ে রাখা সবই সে করত নিপুণভাবে। কিন্তু সপ্তাহ ঘুরতেই অহিন চৌধুরীর আচরণে এক অদ্ভুত রহস্য দানা বাঁধল। তিনি রাত জেগে লাইব্রেরিতে বসে পুরনো নথিপত্র আর হলুদ হয়ে যাওয়া ফাইল ঘাঁটতেন। মাঝে মাঝে শূন্য দৃষ্টিতে জানলার বাইরে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন। একদিন গভীর রাতে রিয়াকে ডেকে তিনি গম্ভীর গলায় বললেন, বুমা, আমার তো দিন ঘনিয়ে এলো। এই অরণ্য কুটির আর শহরের ওই 5টা নামী বিপণিবিতান সবই তো অয়ন আর তোমার হবার কথা ছিল। কিন্তু ইদানিং আমি একটু অন্যরকম ভাবছি এইসব স্থাবর অস্থাবর সম্পত্তি যদি কোনো চ্যারিটেবল ট্রাস্টকে দিয়ে দিই, তবে হয়তো সমাজের অবহেলিত মানুষদের বেশি উপকারে লাগত। অয়ন তো নিজের পায়ে দাঁড়িয়েছে, ওর আর এসবে লোভ নেই। রিয়ার কানে ট্রাস্ট শব্দটা যেন তপ্ত সীসার মতো এসে লাগল, তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে জানত অহিন চৌধুরীর উইল এখনও চূড়ান্ত সই করা হয়নি। যদি তিনি শেষ মুহূর্তে আবেগতাড়িত হয়ে সব সম্পত্তি দান করে দেন, তবে রিয়ার বিলাসবহুল জীবনের সব রঙিন স্বপ্ন মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। সে মনে মনে ঠিক করল, এই বৃদ্ধকে এখন থেকেই পুরোপুরি নিজের হাতের মুঠোয় আনতে হবে। তার সেবায় কোনো ত্রুটি রাখা চলবে না, যাতে বুড়ো উইল করার সময় তার কথাই আগে ভাবে। পরদিন থেকেই রিয়ার আচরণে এক আমূল পরিবর্তন এলো। সে জানত অহিন চৌধুরী সাবেক আমলের ভোজনরসিক, তাই তার প্রিয় সব রাজকীয় পদ সে নিজ হাতে রান্না করতে শুরু করল। প্রতিদিন বিকেলে অহিন চৌধুরী যখন লাঠি হাতে বাগানে হাঁটতে বেরোতেন, রিয়া ইচ্ছে করেই তার খুব পাশে পাশে হাঁটত। কখনো বা অতি ভক্তি দেখিয়ে বৃদ্ধের গায়ে হাত দিয়ে সাহারা দেওয়ার ভান করত। পাহাড়ের হাড় কাঁপানো শীতে তার পায়ে গরম জল দেওয়া থেকে শুরু করে গায়ে পশমি চাদর জড়িয়ে দেওয়া সবটাই সে করত অতি নিখুঁত অভিনয়ের সাথে। তার প্রতিটি কথা ছিল মধুর চেয়েও মিষ্টি। একদিন গধূলিবেলায় পাহাড়ের গায়ে যখন আগুনের মতো লাল সূর্যটা ডুবছে, অহিন চৌধুরী তখন বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলেন। রিয়া এক কাপ সুগন্ধি কফি নিয়ে তার পাশে বসল। অত্যন্ত কোমল স্বরে সে বলল, বাবা, আপনি মাঝে মধ্যেই ওই ট্রাস্টের কথা বলেন, আমার খুব কষ্ট হয় শুনতে। আপনার কি আমাদের উপর একদম ভরসা নেই? আমি তো আপনার সেবার জন্য নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিতেও রাজি। অয়ন পাশে না থাকলেও আমি আপনাকে কখনো একাকিত্বের দহনে পুড়তে দেব না। আপনি যা চাইবেন আমি তাই করব। অহিন চৌধুরী ধূর্ত বিচারকের মতো রিয়ার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্তের স্তব্ধতা ভেঙে তিনি ধরা গলায় বললেন,
তুমি কি সত্যিই আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত এতটা খুশি রাখতে পারবে তো বৌমা, নাকি সবটাই মরীচিকা? রিয়ার মুখে তখন এক গোপন জয়ের হাসি ফুটে উঠল। সে ভাবল, বৃদ্ধ শিকারী এবার নিজের জালেই পা দিয়েছে। এরই মাঝে একদিন অহিন চৌধুরী বাড়িতে এক প্রবীণ উকিলকে ডেকে পাঠালেন। রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে আড়ি পেতে শুনল। অহিন চৌধুরী উকিলকে বলছিলেন, চক্রবর্তী মশাই, আমি আমার জীবনের সব সঞ্চয় এমন একজনের নামে লিখে দিতে চাই যে আমার এই শেষ দিনগুলোতে ছায়ার মতো পাশে আছে, যে নিঃস্বার্থভাবে আমার এই নিঃসঙ্গ জীবনকে আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। রিয়ার আনন্দের সীমা রইল না। সে নিশ্চিত ধরে নিল অহিন চৌধুরী সবটা তার নামেই লিখে দিচ্ছেন। সে গোপনে অয়নকে ফোন করে উত্তেজিত গলায় বলল, অয়ন, তুমি কাজ শেষ করে যত দ্রুত পারো বাড়ি ফেরো। বাবা আমাদের জন্য এক বিরাট বড় সারপ্রাইজ সাজিয়ে রাখছেন। আমাদের ভাগ্যবোধায় রাতারাতি বদলে যাচ্ছে। সেদিন রাতেই ঘটল সেই অভাবনীয় ঘটনা। বাইরে তখন ভয়ঙ্কর পাহাড়ি ঝড় বইছে। বাতাসের শো শো শব্দে অরণ্য কুটির যেন থরথর করে কাঁপছে। মেঘের গর্জনে কান পাতা দেয়। রিয়া তার নিজের ঘরে বসে ডায়েরিতে তার ভবিষ্যতের রাজকীয় পরিকল্পনার ছক কষছিল। কোন দোকানটা বিক্রি করবে আর কোন টাকা দিয়ে বিদেশে ঘুরতে যাবে। হঠাৎ পাশের ঘর থেকে অহিন চৌধুরীর এক বিকট আর্তচিৎকার ভেসে এলো। রিয়া এক ছুটে সেখানে গিয়ে দেখল বৃদ্ধ মেঝেতে পড়ে ছটফট করছেন এবং তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছে। বিস্ময়করভাবে রিয়া তাকে উদ্ধার করার বদলে দেয়ালের আলমারির দিকে ছুটে গেল। সে দেখল উকিলের দেওয়া সেই চামড়ার ব্যাগটা ওখানেই রাখা। সে ভাবল, বুড়ো তো কয়েক মিনিটের অতিথি, এখনই মুখ্যম সুযোগ কাগজগুলো একবার দেখে নেমার। সে যখন উন্মত্তের মতো আলমারির চাবিগোচ্ছা হাতানোর চেষ্টা করছে, ঠিক তখনই ঘরের ভারী ওক কাঠের দরজাটা দড়াম করে খুলে গেল। অয়ন ঘরে ঢুকল। তার গায়ের রেনকোট থেকে জল ঝরছে। সাথে ছিল এক অপরিচিত লম্বা চওড়া ব্যক্তি। রিয়াকে আলমারি হাতাড়তে দেখে অয়ন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক কাণ্ড ঘটল। অহিন চৌধুরী হঠাৎ মেঝে থেকে এক ঝটকায় উঠে সোজা হয়ে দাঁড়ালেন। তার শ্বাসকষ্টের কোনো চিহ্ন নেই, বরং চোখের দৃষ্টিতে এক তীক্ষ্ণ ঘৃণা। অহিন চৌধুরী শান্ত কিন্তু বজ্রকণ্ঠে বললেন, অয়ন, আমি তোকে আগেই বলেছিলাম না, মানুষের সীমাহীন লোভ তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়, অন্ধ করে দেয় বিবেককে। আজ তার জ্বলন্ত প্রমাণ তুই নিজের চোখেই দেখলি। রিয়া তুতলিয়ে আমটা আমটা করে বলল, অয়ন, তুমি যা দেখছ তা একদম ঠিক নয়। আমি তো বাবার হার্টের জরুরি ওষুধ খুঁজছিলাম, বিশ্বাস করো। অহিন চৌধুরী সাথে থাকা লোকটির দিকে ইশারা করলেন। তিনি বললেন, বৌমা, পরিচয় করিয়ে দি। ইনি কোনো উকিল নন, আমার বাল্যবন্ধু এবং শহরের নামকরা প্রাইভেট ডিটেকটিভ। যেদিন থেকে তুমি আমার উপর এই অতি ভক্তি আর আদিক্ষেতা দেখাতে শুরু করলে, সেদিনই আমার পোড়া খাওয়া মন তোমার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গিয়েছিল। এই অরণ্য কুটিরের প্রতিটি কোণায়, বিশেষ করে লাইব্রেরি আর আমার শোয়ার ঘরে লুকোনো ছোট ছোট সিসিটিভি ক্যামেরায় আমি সব দেখেছি। কিভাবে তুমি রাতে আমার কফিতে হালকা ঘুমের ওষুধ মিশিয়ে আমার ব্যক্তিগত নথিপত্র হাতাড়তে চেয়েছিলে। তুমি ভেবেছিলে আমি ঘুমিয়ে আছি, কিন্তু বিচারকের চোখ অত সহজে বন্ধ হয় না। অয়ন ঘৃণা ভরে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, সিকিম যাওয়ার পুরো নাটকটা বাবার মাস্টার প্ল্যানের অংশ ছিল। আমি আসলে শহর ছাড়িনি, পাশের হোটেলেই লুকিয়েছিলাম এই চরম সত্যটা নিজের চোখে দেখার অপেক্ষায়। তোমার ভালোবাসার মুখোশটা যে এত কদর্য আর কুৎসিত হতে পারে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। অহিন চৌধুরী আলমারি থেকে একটি আসল উইল বের করে দেখালেন। সেখানে পরিষ্কার বড় অক্ষরে লেখা ছিল, সম্পত্তির সিংহভাগ অয়ন পাবে এবং বাকিটা একটি দুস্থ শিশুদের ট্রাস্টে যাবে। রিয়ার জন্য সেখানে এক চুল জমিও রাখা হয়নি, এমনকি তার থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। রিয়া বুঝতে পারল, সে ক্ষমতা আর বিলাসিতার যে সুউচ্চ তাসের ঘর গড়তে চেয়েছিল, তা আসলে একটা প্রচণ্ড হাওয়ায় ধুলোর মতো উড়ে গেছে। সেই ঝড়জল মাখা অন্ধকার রাতেই রিয়াকে লাগেজ গুছিয়ে অরণ্য কুটির থেকে চিরতরে বিদায় নিতে হল। পাহাড়ের সেই চিরচেনা নিস্তব্ধতা আবার ফিরে এলো, তবে এবার তাতে কোনো ষড়যন্ত্রের বিষ বা লোভের কালিমা রইল না। অরণ্য কুটিরের পাথরগুলো যেন সাক্ষী হয়ে রইল। অন্যায়ের জাল যত শক্তই হোক না কেন, সত্যের এক আঘাতে তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। লোভের পরিণতি সব সময় এমনই নিঃসঙ্গ আর করুণ হয়।